রাজশাহী। এবারে শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের 5 সদস্যের একটি প্রতিনিধি দল 3 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। আজ সকালে তারা ঢাকায় পৌঁছান। এদিকে আজ বিকেলে ঢাকায় আসবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। দিল্লি সফর শেষে ঢাকায় আসবেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলের এটাই প্রথম ঢাকা সফর। ঢাকায় এসে বাংলাদেশের সঙ্গে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার কয়েকটি সমন্বিত বৈঠকে অংশ নেবেন। সফরকালে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠকের কথা রয়েছে। বৈঠকে ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়টি গুরুত্ব পাবে। এছাড়া বাংলাদেশ যেন ঘুরে দাঁড়ায় তাই বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে ওয়াশিংটন। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন, বিদেশি ঋণে ঝুঁকে না পড়ে নিজস্ব উৎস থেকে অর্থের সংস্থান করতে জোর দিতে হবে। সরকারের এই মুহূর্তে অর্থের প্রয়োজন, এজন্য সরকারি অর্থের অপচয় কমাতে হবে। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হলে বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অর্থ আইন 2024-এর মাধ্যমে প্রত্যক্ষ করের ক্ষেত্রে আনিত পরিবর্তনগুলোর উপর আলোচনা সভায় এসব কথা বলেন। ড সালেউদ্দিন আহমেদ বলেন, করদাতাদের প্রতি ন্যায় বিচার করতে হবে যাতে তাদের মনের ভেতর ভীতি তৈরি না হয়। তিনি আরও বলেন, বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশকে স্বয়ংসম্পূর্ণ করে তোলা, আর এজন্য দরকার রাজস্ব বোর্ডকে কর আদায়ের একটা লক্ষ্যমাত্রা তৈরি করা। নিজের জন্য না হলেও দেশের স্বার্থে সবাইকে কর দিতে হবে। কোনোভাবে কর কাঠামোতে বৈষম্য থাকা যাবে না। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, বিদেশি বিনিয়োগ খুব একটা পাওয়া যাবে না, অভ্যন্তরীণ রাজস্বের উপর নির্ভর করতে হবে। তাই রাজস্ব আদায়ে দীর্ঘসূত্রিতা কমাতে হবে। কষ্ট দিয়ে কারো কাছ থেকে রাজস্ব আদায় না করার পরামর্শ দেন তিনি। তিনি আরও বলেন, অর্থনৈতিক সংস্কার নিয়ে মার্কিন ট্রেজারি বিভাগের সঙ্গে বৈঠক করা হবে। সংস্কার কাজে তাদের কাছে সহযোগিতা চাওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 16 জুলাই থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত 875 জন নিহত এবং 30,000-এর বেশি আহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এইসব তথ্য তুলে ধরে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে 77% গুলিতে মারা গেছেন। মোট 772 জনের মৃত্যুর ধরন সম্পর্কে তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি 599 জন গুলিতে নিহত হয়েছেন, 61 জন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন, 85 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, অন্যান্য কারণে মারা গেছে 27 জন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ছাত্রলীগকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার জন্য আদেশ দেওয়া হয়। পুলিশের পাশাপাশি র্যাব, আনসার, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। নগরীতে সড়কে শৃঙ্খলা আনতে অটোরিকশা চলাচলের নির্দেশনা দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। নির্দেশনা অনুযায়ী আগামী 16 সেপ্টেম্বর হতে আগের মতো পালাক্রমে সকালে লাল রং এবং বিকালে সবুজ রঙের ইজি বাইক চলাচল করবে। প্রতি মাসের প্রথম 15 দিন সবুজ রঙের ইজি বাইক সকাল 6টা হতে দুপুর 2টা পর্যন্ত এবং দুপুর 2টা হতে রাত 10টা পর্যন্ত লাল রঙের ইজি বাইক চলবে। আর মাসের 16 তারিখ হতে পরবর্তী দিনগুলোতে লাল রঙের ইজি বাইক চলবে, সকালে চলবে ও বিকালে চলবে সবুজ রঙের ইজি বাইক। এছাড়া সিটি কর্পোরেশনের রেজিস্ট্রেশন ছাড়া ইজি বাইক বা অটোরিকশা রাজশাহী মহানগরীতে চলাচল করতে পারবে না। ইজি বাইক, অটোরিকশা চালক ও মালিকদের এই নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আরএমপি ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারপত্র বিলি করার উদ্যোগ নেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা এস.এম. মাহমুদুর রশিদ জানান, চাঁপাইনবাবগঞ্জে এখন পর্যন্ত কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি, তবে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। পরিস্থিতি মোকাবেলায় 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় ডেঙ্গু বেড, প্রয়োজনীয় চিকিৎসক ও নার্সদের প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া স্বাস্থ্য শিক্ষা ব্যুরো থেকে সচেতনতামূলক
প্রচারপত্র বিলির উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে সেগুলো বিতরণ করা হচ্ছে। সিভিল সার্জন আরও জানান, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমানো, ডাবের খোসা বা টবে পানি জমতে না দেওয়া সহ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 78%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:10। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।